আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সাথে আছে আমি তানজিলা হক। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ইয়েমেনের হুথি আনসার আল্লাহর নেতৃত্বাধীন সশস্ত্র বাহিনী ইসরায়েলের তেল আবিব শহরের একটি সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে। দেশীয়ভাবে তৈরি ইয়াফা ড্রোন ব্যবহার করে এই হামলা চালানো হয়। তাছাড়া ইয়েমেনের সাদা গভর্নরেটে যুক্তরাষ্ট্রের একটি জায়ান্ট শার্ক F-360 গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছেন তারা। শুক্রবার এক বিবৃতিতে ইয়েমেনের সশস্ত্র বাহিনী জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সহায়তায় গাজায় ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে চলমান ইসরায়েলি গণহত্যার জবাবে তেল আবিবে হামলা চালানো হয়েছে। তাছাড়া ইয়েমেনের উত্তর সাদা এলাকায় হামলার সময় মার্কিন ইসরায়েলি শত্রুদের পরিচালনা করা একটি জায়ান্ট শার্ক F-360 ড্রোন গুলি করে ভূপাতিত করেছে ইয়েমেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। বিবৃতিতে বলা হয়, দেশীয়ভাবে তৈরি একটি সারফেস টু এয়ার মিসাইল ব্যবহার করে ড্রোনটিকে ভূপাতিত করা হয়। বিবৃতিতে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে বিশ্বের মুক্তিকামী সব মানুষকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে সতর্ক করে বলা হয়, এই নিষ্ক্রিয়তার কারণে অন্য আরব ও ইসলামী দেশগুলোতেও হামলা চালাতে পারে ইসরায়েল। এতে বলা হয়, এই নীরবতা, নিষ্ক্রিয়তা এবং ধর্মীয়, নৈতিক ও মানবিক দায়িত্ব পালনে ব্যর্থতার পরিণতি সবার জন্য ভয়াবহ হবে। গাজায় হামলা বন্ধ এবং উপত্যকাটির ওপর থেকে ইসরায়েলি অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত এই ধরনের হামলা চলবে বলে বিবৃতিতে প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়। এদিকে লোহিত সাগরে মার্কিন যুদ্ধ জাহাজগুলোর বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। হামলার শিকার হয়েছে মার্কিন বিমানবাহী রণতরী USS হ্যারি এস ট্রুম্যানও। এর মাধ্যমে দরিদ্র দেশটির ওপর মার্কিন হামলার দুটি পরিকল্পনা ব্যর্থ করে দিয়েছেন তারা। শুক্রবার এক বিবৃতিতে বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেন, ইয়েমেনে মার্কিন হামলার জবাবে বেশ কিছু ক্রুজ মিসাইল ও ড্রোন ব্যবহার করে USS হ্যারি ট্রুম্যান সহ লোহিত সাগরে অবস্থান করা শত্রুদের যুদ্ধ জাহাজগুলোতে হামলা চালিয়েছে তাদের বাহিনী। তিনি উল্লেখ করেন, 24 ঘন্টার মধ্যে পরিচালিত এই দ্বিতীয় অভিযানে ইয়েমেনের বিরুদ্ধে মার্কিন বিমান হামলার দুটি পরিকল্পনা নস্যাৎ করা হয়। বিবৃতিতে সারি জানান, সম্ভাব্য উত্তেজনা মোকাবেলায় ইয়েমেনের সব ধরনের প্রস্তুতি হাতে নিয়েছে এবং গাজায় ইসরায়েলের গণহত্যা শেষ না হওয়া পর্যন্ত ইসরায়েলি ও মার্কিন স্বার্থের বিরুদ্ধে হামলা চালাবেন তারা। মুখপাত্র বলেন, আগ্রাসীরা বুঝতে পারবে মহান ইয়েমেনকে ভেঙে ফেলা যাবে না কিংবা ইয়েমেন কখনো আত্মসমর্পণ করবে না। ফলাফল যাই দাঁড়াক, ফিলিস্তিনি জনগণের প্রতি ধর্মীয়, নৈতিক ও মানবিক কর্তব্য থেকে তারা কখনো সরে দাঁড়াবেন না। সারি জোর দিয়ে বলেন, ইনশাআল্লাহ ফিলিস্তিন ও ইয়েমেনের বিজয় হবেই। আনসার আল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালেক আল হুথি বলেছেন, ইয়েমেনের বিরুদ্ধে মার্কিন আগ্রাসন গাজার জনগণের সমর্থনে ইয়েমেনি অভিযানগুলো বন্ধ করতে এবং লোহিত সাগরে ইসরায়েলি জাহাজগুলোকে রক্ষায় ব্যর্থ হয়েছে। শুক্রবার এক ভাষণে তিনি বলেন, গাজা যুদ্ধে ইসরায়েলি গণহত্যাকে সমর্থনের অংশ হিসেবে ইয়েমেনে হামলা তীব্র করেছে যুক্তরাষ্ট্র। কয়েকদিনের মধ্যে 90 বারেরও বেশি হামলা চালিয়েছে তারা। আল হুথি জোর দিয়ে বলেন, আগ্রাসন চালিয়ে ফিলিস্তিনি জনগণের সমর্থনে ইয়েমেনের অভিযানগুলোকে বন্ধ করতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র। লোহিত সাগর, এডেন উপসাগর ও আরব সাগরে ইসরায়েলি নৌযানের সুরক্ষাও দিতে পারেনি ওয়াশিংটন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তারা স্বীকার করছেন, মার্কিন হামলায় ইয়েমেনের সামরিক সক্ষমতা ধ্বংস করা সম্ভব হয়নি। আল হুথি বলেন, ইয়েমেনের নেতাদের এবং ইয়েমেনি জনগণকে নির্মূল করার ঘোষণা দিয়েছিল যুক্তরাষ্ট্র, কিন্তু এই লক্ষ্য অর্জিত হয়নি, হবেও না। এক জরিপে দেখা গেছে 60% ইসরায়েলি অবৈধ দেশটিতে গৃহযুদ্ধের শঙ্কার সঙ্গে একমত পোষণ করেছেন। ইসরায়েলের চ্যানেল 7 এই জরিপের ফল প্রকাশ করেছে। এর আগে ইসরায়েল গৃহযুদ্ধের আশঙ্কার সতর্কবার্তা দিয়েছিলেন ইসরায়েলি সুপ্রিম কোর্টের সাবেক প্রেসিডেন্ট আহারন বারাক। এর প্রেক্ষিতে জুইশ পিপল পলিসি ইনস্টিটিউট বা JPPI এই জরিপ পরিচালনা করে। জরিপে দেখা গেছে 27% ইসরায়েলি আহারন বারাকের সতর্কবার্তার সঙ্গে একমত হয়ে বলেছেন তার সতর্কবার্তা যথার্থ। অন্যদিকে 33% মনে করেন আহারন বারাকের মন্তব্য কিছুটা অতিরঞ্জিত হলেও গৃহযুদ্ধের আশঙ্কা রয়েছে। অন্যদিকে 21% ইসরায়েলি মনে করেন বারাক খুব বেশি অতিরঞ্জিত তথ্য দিয়েছেন এবং গৃহযুদ্ধ আসন্ন নয়। কেবল 16% মনে করেছেন ইসরায়েলের গৃহযুদ্ধের কোনো আশঙ্কা নেই। JPPI এর পরিচালক ডক্টর শুকি ফ্রাইডম্যান মন্তব্য করেছেন, পাস ওভারের সময় যখন ঐক্যের উপর বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে, তখন জরিপের এই ফল প্রমাণ করে যে ইসরায়েলিরা বিভিন্ন ইস্যুতে দ্বিধাবিভক্ত হয়ে পড়েছেন এবং সম্ভাব্য গৃহযুদ্ধ নিয়ে তারা শঙ্কিত। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান নিশ্চিত করেছেন, ইরান কোনো দেশের সঙ্গে যুদ্ধ চায় না।
তবে যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে নিজেকে রক্ষা করতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ এবং অবিচল। এক ফোন আলাপে পেজেশকিয়ান সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে ঈদের শুভেচ্ছা জানান। তিনি ফোন আলাপে ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির উপর জোর দিয়ে বলেন, ইরান কখনো যুদ্ধ বা সংঘাতের পেছনে ছুটেনি। তিনি বলেন, আমাদের নিরাপত্তা ও প্রতিরক্ষা নীতিতে পারমাণবিক শক্তির অশান্তিপূর্ণ ব্যবহারের কোনো স্থান নেই। তিনি জোর দিয়ে বলেন, আমরা কোনো দেশের সঙ্গে যুদ্ধ চাই না, তবে আত্মরক্ষা করতেও কোনো ধরনের দ্বিধা করব না। এই বিষয়ে আমাদের প্রস্তুতি এবং সক্ষমতার সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। পেজেশকিয়ান বলেন, মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য আঞ্চলিক শান্তি, নিরাপত্তা এবং অগ্রগতি নিশ্চিত করবে এবং ফিলিস্তিন সহ কিছু জাতির বিরুদ্ধে সংঘটিত অপরাধ প্রতিরোধ করবে। সম্প্রতি ইরানের পক্ষে আরব দেশগুলোর শক্ত অবস্থান দেখা গেছে। ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমানকে নিজেদের বিমানবন্দর ও আকাশসীমা ব্যবহার করতে দেবে না বলে জানিয়ে দিয়েছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও কুয়েত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানে বোমা হামলা চালানোর ঘোষণার পর দেশগুলো এই সিদ্ধান্তের কথা জানায়। দেশগুলো বলেছে, ইরানে হামলা চালানোর সঙ্গে জড়িত কোনো মার্কিন উড়োজাহাজ এসব দেশ থেকে জ্বালানিও নিতে পারবে না। এমনকি হামলা সংশ্লিষ্ট উদ্ধার অভিযান পরিচালনার জন্য যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমানকে নিজেদের আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহার করতে দেবেন না তারা। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের বরাতে জাতিসংঘের ত্রাণ ও শরণার্থী বিষয়ক সংস্থা আনরোয়া জানিয়েছে, গত 18 মার্চ থেকে ইসরায়েল নতুন করে হামলা জোরদারের পর গাজায় প্রতিদিন নিহত বা আহত হচ্ছে অন্তত 100 শিশু। আনরোয়া প্রধান ফিলিপ লাজারানি এক্স পোস্টে বলেন, যুদ্ধ গাজার শৈশব কেড়ে নিচ্ছে, গাজাকে শিশুদের জন্য বসবাসের অযোগ্য করে তুলেছে। লাজারিনি বলেন, এটি আমাদের সাধারণ মানবতার উপর কলঙ্ক লেপন করেছে। শিশুরা যে স্থানেই থাকুক না কেন, তাদের হত্যাকে কোনোভাবে সমর্থন করা যায় না। 1.5 বছর ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে গাজায় 15,000-এর বেশি শিশু নিহত হয়েছে বলে জানা গেছে। এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত 24 ঘন্টায় গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন অন্তত 86 জন ফিলিস্তিনি। এছাড়া আহত হয়েছেন অন্তত 287 জন। 2023 সালের অক্টোবর থেকে গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। গত 1.5 বছরে উপত্যকায় নিহত হয়েছেন 50,600 জন ফিলিস্তিনি, আহত 1,15,000-এর বেশি। নিহত এবং আহতদের অর্ধেকের বেশি নারী ও শিশু। ভারতের পার্লামেন্টে ওয়াকফ বিল পাশের প্রতিবাদে দেশ জুড়ে বিক্ষোভ চলছে। এই বিল আইনে পরিণত হয়ে বাস্তবায়িত হলে ভারতের মসজিদ ও মাদ্রাসা সহ বিভিন্ন ওয়াকফ সম্পত্তির বড় অংশ মুসলিমদের হাতছাড়া হয়ে যাবে। পশ্চিমবঙ্গের মধ্য কলকাতার ধর্মতলা এবং দক্ষিণ কলকাতার পার্ক সার্কাসে বড় জমায়েত ও বিক্ষোভে হাজার হাজার মানুষ অংশ নেন। ওয়াকফ বিল বিরোধী পোস্টার ও ব্যানার বিক্ষোভকারীরা নানা স্লোগান দিয়েছে। পার্ক সার্কাসের বিক্ষোভে বক্তারা বলেন, হিন্দুদের যেমন দেবত্ব সম্পত্তির ট্রাস্ট রয়েছে, তেমনি মুসলমানদের জন্য রয়েছে ওয়াকফ সম্পত্তির ট্রাস্ট। এখন একটি ধর্মের ট্রাস্ট থাকবে এবং অন্য ধর্মের ট্রাস্ট খারিজ হয়ে যাবে, এটা কিভাবে মেনে নেওয়া সম্ভব? গুজরাটের আহমেদাবাদ রাস্তায় নামেন ইসলাম ধর্মাবলম্বীরা। ওয়াকফ সংশোধনীর প্রতিবাদ জানিয়ে প্রবীণরা রাস্তায় বসলে তাদের জোর করে তুলে দেওয়ার চেষ্টা করে গুজরাট পুলিশ। এরপর পুলিশের ওপর হামলা করেন বিক্ষোভকারীরা। চেন্নাইয়ে রাজ্যব্যাপী বিক্ষোভের ডাক দেয় অভিনেতা বিজয়ের নেতৃত্বাধীন রাজনৈতিক দল তামিলাঙ্গ ভেত্তরি কাজাগাম্বা টিভিকে কর্মীরা শুধু চেন্নাই নয়, তামিলনাড়ুর অন্যান্য বড় শহরেও বড় জমায়েত করেন। আন্দোলনের ঝাঁজ ছড়িয়ে পড়ে কোয়েম্বাটোর এবং তিরুচিরাপল্লির মতো শহরেও। বিক্ষোভকারীরা সমবেতভাবে স্লোগান তোলেন, ওয়াকফ বিল প্রত্যাহার করুন, মুসলিমদের অধিকার কেড়ে নেওয়া যাবে না। ওয়াকফ বিল নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, বাংলার মুসলমানদের অধিকার ক্ষুণ্ণ হতে দেবেন না তিনি। খবরে বলা হয়, 20 কোটির বেশি মুসলিমের বসবাস ভারতে। এই দেশে বিপুল পরিমাণ ওয়াকফ সম্পত্তি রয়েছে। এসব সম্পত্তিতে 8,72,000-এর বেশি স্থাপনা রয়েছে, যাতে জমির পরিমাণ প্রায় 4,05,000 হেক্টর বা 10 লাখ একর। প্রতিটি রাজ্যের প্রতিষ্ঠিত ওয়াকফ বোর্ড এসব সম্পত্তি দেখাশোনা ও পরিচালনা করে থাকে। এছাড়া রয়েছে কেন্দ্রীয় ওয়াকফ বোর্ড। বছরের পর বছর ধরে ওয়াকফ আইনে ওয়াকফ বোর্ড এসব সম্পত্তি সুরক্ষার দায়িত্ব পালন করে আসছিল। এই সম্পদ রক্ষণাবেক্ষণ ও পরিচালনার পুরো ক্ষমতা এই বোর্ডের। নরেন্দ্র মোদীর বিজেপি সরকার মুসলিম সম্প্রদায়ের ওয়াকফ বোর্ডের সম্পত্তিতে সরকারি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে বুধবার লোকসভায় এবং বৃহস্পতিবার রাজ্যসভায় বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিল পাশ করে। মুসলিম ও বিরোধীরা এই বিতর্কিত সংশোধনীর বিরোধিতা করলেও পাত্তা দেয়নি বিজেপি। এই বিল পাশের পর ওয়াকফ সম্পত্তির নিয়ন্ত্রণ নজিরবিহীনভাবে সরকারের হাতে চলে যেতে পারে। বিজেপির প্রধান বিরোধী কংগ্রেস ওয়াকফ বিলের তুমুল বিরোধিতা করেছে। তারা বিজেপির বিরুদ্ধে বিভাজনের রাজনীতি করার অভিযোগ তুলেছেন।
কংগ্রেসের এমপি এবং দলের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বলেছেন, বিজেপি সরকারের নেতৃত্বে যে ওয়াকফ বিল পাশ হয়েছে তা সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করবে তার দল। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।